আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি তোমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল, ইসলামিক চ্যানেল এমআরএস টিভি 12। তো আজকে তোমাদের যাদের যেটা শেয়ার করবে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সাজেশন। বার্ষিক পরীক্ষার ভিতরে আমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার ভিতরে কি কি প্রশ্ন আসতে পারে, এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করছি। দেখো, আমরা আজকে কি কি প্রশ্নগুলো আসতে পারে, আমি বেশ কয়েকটি 10টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যেমন দেখো, এখানে পুরা যে সাজেশনগুলো রয়েছে, আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণগুলো দেখে দেখে আমি এই 10টা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি। যেমন লক্ষ্যদল কি, সুডুকুট কি, বাইনারি সংখ্যা কি, বাইনারি ডিজিট কয়টি ও কি কি, দুটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্সের সেবার নাম লিখো, প্যাটার্ন কি, তারপর হচ্ছে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ, এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো, ডিজিটাল মাধ্যম ব্যবহারে দুটি সুবিধা লেখো, তারপরে যে সিটিজেন চার্টার কি, হ্যাঁ, ই কমার্সের পণ্য ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ, ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লিখো, যোগাযোগের মাধ্যমগুলো নাম লিখো। এভাবে 10টা প্রশ্ন আছে, আমরা প্রত্যেকটা প্রশ্ন করব এবং সাথে সাথে প্রশ্নগুলোর উত্তর সমাধান করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের লক্ষ্য দলটা কি। এটা আমাদের একেবারে প্রথম চ্যাপ্টারে আছে প্রশ্নগুলো। দেখো, লক্ষ্য দল শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাধারণত ভাবে কোনো একটি বিশেষ উদ্দেশ্য বা কাজের জন্য নির্দিষ্ট করা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য দল বলা হয়। লক্ষ্য দল বলতে আমরা যেটা বুঝি হচ্ছে কোনো একটা কাজকে, কোনো একটি কাজ আমরা কিভাবে করব, এই বিষয়গুলোকে বিস্তারিত লক্ষ্য নিয়ে, কাদের উদ্দেশ্যে আমরা কাজগুলো করছি, কাদের নিয়ে করছি, এভাবে নির্দিষ্ট করে কোনো একটা কাজ সমাধান করার জন্য কাদেরকে উদ্দেশ্য করে আমরা কাজগুলো করব, তারা হচ্ছে মূলত হচ্ছে লক্ষ্য দল। এরপরে হচ্ছে সুডুকুটটা কি। সুডুকুট হলো কম্পিউটার প্রোগ্রামিং এর একটি অপরিহার্য হাতিয়ার। এটি মূলত একটি মানুষের বোধগম্য ভাষায় লেখা অ্যালগরিদম। সহজ কথায় এটি একটি রেসিপি, যা কম্পিউটারকে কোনো কাজ কিভাবে করতে হবে তা ধাপে ধাপে বলে দেয়। সুডুকুটের এক নাম হচ্ছে এটা ছদ্মকোড, যেটা প্রাথমিকভাবে এটা তৈরি করা হয়। প্রাথমিকভাবে এই কোডটা তৈরি করার পরে ওটার নির্দেশনা দেখে দেখে পরবর্তীতে ফাইনাল করা হয়, যেটা হচ্ছে কম্পিউটারের যে প্রোগ্রামিং কাজগুলো আমরা করে থাকি, যেটা কম্পিউটারের ভাষায় যেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, তবে এটা প্রাথমিক, যেটা ছদ্মকোড বলে এটাকে মূলত। তো এটা গেল 2 নম্বর। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের, 3 নম্বর প্রশ্নটার সাথে তোমাদের সাথে শেয়ার করছি। বাইনারি সংখ্যা কি, বাইনারি ডিজিট কয়টি ও কি কি। দেখো, এখানে আমরা উল্লেখ করেছি বাইনারি সংখ্যা হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা যেটা বুঝি আমরা, তা মাত্র হচ্ছে দুটি সংখ্যা ব্যবহার করে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। কম্পিউটারের ভাষা হিসেবে বাইনারি সংখ্যা ব্যবহৃত হয় কারণ কম্পিউটারের সার্কিটগুলো শুধুমাত্র দুটি অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে অন অফ, যথাক্রমে 1 এবং 0 দ্বারা প্রকাশ করা হয়। বাইনারি সংখ্যা হচ্ছে মূলত দুইটি, একটা হচ্ছে 0, 1। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে করে কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা ব্যবহার করেছি। তারপরে 4 নম্বর হচ্ছে দুইটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্স সেবার নাম লিখো। দুটি নাগরিক সেবা কি, দেখো, একটা হচ্ছে ফাস্টফুড সেবা আর একটা হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ সেবা। এগুলো হচ্ছে নাগরিক সেবা বলি আমরা যেটাকে। যেমন ফাস্টফুড হলো একটি আন্তর্জাতিক ভ্রমণ দলিল। এই সেবার মাধ্যমে নাগরিকেরা বিদেশ ভ্রমণ করতে পারে। ফাস্টফুডের জন্য আবেদন করার সময় সাধারণত জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও দুইটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয় যায়, যেগুলো লাগে প্রয়োজন অনুযায়ী এগুলো দিতে হয়। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধটা কি হবে, প্রতিটি বাড়িঘরে বিদ্যুৎ ব্যবহার করা হয়, বিদ্যুৎ বিল পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। বিদ্যুৎ বিল অনলাইন, মোবাইল ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের শাখা থেকে পরিশোধ করা যায়। তো দুইটি ই কমার্স সেবার নাম হচ্ছে দারাজ, বিক্রয়.com। যেমন দারাজের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে অনেকগুলো আমরা বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকি। বিক্রয়.com এর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসপত্রগুলো, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়, তারপরে যে ব্যবহৃত বিভিন্ন স্বর্ণ অলংকার সহ অনেক কিছু আমরা কিভাবে অনলাইন থেকে আমরা ব্যবহার করে থাকি, অনলাইন থেকে অর্ডার করে থাকি। যেমন দারাজ, বিক্রয়.com, আরো অনেকগুলো আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাটার্ন কি? তাহলে প্যাটার্ন হলো এক ধরনের আইনি সুরক্ষা যা কোনো উদ্ভাবনের মালিককে তার উদ্ভাবনটি নিজের মতো করে ব্যবহার করার, বিক্রি করার বা অন্যকে ব্যবহার করার অনুমতি দেয়।
মোট কথা প্যাটার্ন হলো এক ধরনের একচাটিয়া অধিকার যা উদ্ভাবককে তার সৃষ্টির জন্য সুরক্ষা দেয়। তাহলে প্যাটার্নটা হলো তুমি যদি এমন কোনো কিছু সৃষ্টি করো, এমন কোনো আবিষ্কার করো যেটা তুমি ব্যবহার করতে পারবে, এটা তোমার সম্পদ। তুমি চাইলে অন্যের কাছে বিক্রি করতে পারবা, চাইলে অন্যকে ব্যবহারের অনুমতি দিতে পারবা। এটা হতে পারে কোনো বৈজ্ঞানিক সূত্র হতে পারে, কোনো ফর্মুলা হতে পারে। ঠিক আছে? এরপরে আসা হচ্ছে আমরা জানবো হচ্ছে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো। যেমন ময়মনসিংহ গীতিকা হলো বাংলাদেশের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ। ঠিক আছে? এটি শুধু গানই নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, লোকজীবনের একটি জীবন্ত উদাহরণ। আরেকটি সম্পদ হলো পালা গান। ঠিক আছে? পালা গানও এগুলো হচ্ছে মূলত সাংস্কৃতিক সম্পদ। আমরা লিখেছি। তারপর হচ্ছে ৭ নম্বরে আমরা কি বলবো দেখো, ডিজিটাল মাধ্যম ব্যবহারের ২ টি সুবিধা লেখো। সুবিধাজনক এবং দ্রুত জ্ঞান অর্জনের সুযোগ। তাহলে ডিজিটাল মাধ্যম আমরা যে অনলাইনের মাধ্যমে যে গুগলের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, আরো অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা কি কি সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। দেখো, ডিজিটাল মাধ্যমের সাহায্যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তথ্য খুঁজে পেতে পারি, যোগাযোগ করতে পারি এবং কাজ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা ইন্টারনেটের মাধ্যমে খবর পড়তে পারি, বন্ধুদের সাথে চ্যাট করতে পারি, অনলাইন শপিং করতে পারি, অনেক কিছুই করতে পারি। জ্ঞান অর্জনের সুযোগ যেটা বলি আমরা হচ্ছে ডিজিটাল মাধ্যম বিশ্বের যে কোনো জায়গায় তথ্য আমরা খুব সহজে পেতে পারি। কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের কেবল ইন্টারনেট সার্চ করলেই হবে। এছাড়াও অনলাইন কোর্স, টিউটোরিয়াল ইত্যাদির মাধ্যমে আমরা নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারি। তাইলে দুটি সুবিধা আমরা লিখলাম, চাইলে তুমি আরো অনেকগুলো লিখতে পারবা। ঠিক আছে? এবার হচ্ছে যে সিটিজেন চার্টার কি? সিটিজেন চার্টার হলো একটি দলিল বা ঘোষণাপত্র যা সরকারি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনগণকে জানায় যে তারা কোন সেবা প্রদান করবে, সেই সেবা পাওয়ার জন্য কি করতে হবে এবং সেবা প্রদানের ক্ষেত্রে কি ধরনের মান বজায় রাখবে। এটি মূলত একটি চুক্তি যা সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়। আমরা যদি অনলাইনের মাধ্যমে যদি কোনো কিছু আমরা ক্রয় করে থাকি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা কোনো সেবা পেতে থাকি, নাগরিক সেবা পেতে থাকি, পাওয়ার জন্য ওরা ওখানে কিছু নির্দেশনা দেওয়া হয়। আমাদের এই কাজটি করলে এই সেবাটি পাবেন আপনি, এতদিনের ভিতরে পাবেন। এভাবে কিছু দিক নির্দেশনা থাকে। এটাকে বলে মূলত হচ্ছে সিটিজেন চার্টার। ঠিক আছে? যেটা তোমার ২ জনের ভিতরে চুক্তিবদ্ধ থাকবে, আমি এই সেবাটা আপনাদের থেকে নেব, প্রয়োজনে আমি এই টাকাটা আপনাকে পে করব। এভাবে বিভিন্ন চুক্তিভিত্তি থাকে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে। তারপরে ই-কমার্স এর বেলাও অনলাইনের মাধ্যমে আমরা যে ব্যবসাগুলো করে থাকি, এগুলোও আমরা দেখে থাকি। এরপর হচ্ছে ই-কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ২ টি সুবিধা লেখো। আমরা যে ই-কমার্সের মাধ্যমে যে বিভিন্ন ক্রয় করে থাকি, বিভিন্ন মালামাল অর্ডার করে থাকি অনলাইনের মাধ্যমে, এটা ২ টি সুবিধা হচ্ছে সুবিধা ও সময় বাঁচায়। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে বিস্তৃত পণ্যের নির্বাচন। ঘরে বসে কেনাকাটা। তারপর এটা হচ্ছে আপনাকে আর দোকানে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন। এটা হচ্ছে তোমার পছন্দ মতো তুমি অনলাইনে দেখে বুঝে যেকোনো জায়গা থেকে তুমি কিনতে পারো। এটা হচ্ছে তোমার ঘরে বসে কেনাকাটা। তারপরে সময় বাঁচায়। দোকানে যাওয়ার জন্য সময় ব্যয় করতে হবে না। ফলে আপনার অন্য কাজ করার জন্য আরো সময় পাওয়া যাবে। দ্রুত ডেলিভারি। অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম খুব দ্রুত আপনার কাছে পণ্য পৌঁছে দেয়। তাহলে এখানে সুবিধা এবং সময়ের ভিতরে এখানে ৩ টা আমরা উল্লেখ করেছি, ৩ টা লাইন উল্লেখ করেছি। তারপরে বিস্তৃত পণ্যের নির্বাচন বলতে যেটা আমরা বুঝছি, বিভিন্ন ব্র্যান্ড ও মডেল। ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পণ্য পাবেন। ফলে আপনি আপনার পছন্দের বাজেটের মধ্যে সবচেয়ে উপযুক্ত পণ্যটি খুঁজে পেতে পারেন। তারপর হচ্ছে দুর্লভ পণ্য। অনেক সময় দোকানে আপনার পছন্দের পণ্যটি নাও পেতে পারেন। কিন্তু ই-কমার্সে আপনি দুর্লভ এবং বিশেষ পণ্য খুঁজে পেতে পারেন। তারপরে হচ্ছে দামের তুলনা। বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করে আপনি সবচেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে আমরা ২ টি উল্লেখ করলাম মাত্র। ঠিক আছে? তারপরে ১০ নম্বর প্রশ্নটি হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলির নাম লিখো। তাহলে ঐতিহ্যবাহী যোগাযোগের মাধ্যম যেটা আমাদের একেবারে পুরনো, যেটা হচ্ছে মুখোমুখি কথা বলা। ঠিক আছে? সবচেয়ে প্রাচীন ও সরাসরি যোগাযোগের মাধ্যম হচ্ছে মুখোমুখি কথা বলা। এরপর হচ্ছে পত্র, লিখিত বার্তা আদান-প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম ছিল একসময়। একসময় পত্র বিনিময়টা ছিল সবচেয়ে তথ্য আদান-প্রদানের একটি সহজ জনপ্রিয় মাধ্যম। এরপরে আসলো টেলিগ্রাম, দ্রুত বার্তা পাঠানোর, এটি পুরনো পদ্ধতি। তারপরে ফোন, সরাসরি কথা বলা যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম বর্তমানে। ঠিক আছে? এরপরে আমরা আরো কিছু জানি দেখো। আধুনিক যোগাযোগের মাধ্যম,
বর্তমান সময়ে আমরা কি যোগাযোগ করে থাকি? যেমন আমরা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে থাকি, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে থাকি, সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে থাকি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করি, ব্লগের মাধ্যমে যোগাযোগ করি, ফোরামের মাধ্যমে যোগাযোগ করি। ঠিক আছে? এখন বর্তমানে এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এগুলো তোমরা খুবই সবাই জানো। তারপর হচ্ছে বিশেষ ধরনের যোগাযোগের মাধ্যম, যেমন দৃশ্য, শ্রাব্য মাধ্যম, টেলিভিশন, রেডিও, সিনেমা ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, মানে আমরা তথ্যগুলো পেয়ে যাই। তারপর হচ্ছে মুদ্রিত মাধ্যম, পত্রিকা, ম্যাগাজিন, বই ইত্যাদি, অনলাইন প্ল্যাটফর্ম, ই-কমার্স ওয়েবসাইট ও গেমিং প্ল্যাটফর্ম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লেগেছে আজকের ক্লাসটি? তোমাদের এই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তোমাদের সমাধান সহ আমরা করে দিলাম। তোমরা এটা দেখে নিবা ভালো করে, প্রয়োজনে কয়েকবার করে ভিডিওটা দেখলে তোমার সহজে প্রশ্নগুলো আয়ত্তে চলে আসবে। এরপরে তোমাদের আর কোন কোন বিষয়ের সমাধানগুলো জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, সেই অনুযায়ী আমি ক্লাস রেডি করে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।